সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, ভাষাবিজ্ঞানী অধ্যাপক মুনসুর মুসা স্যার। উপস্থিত সুধীবৃন্দ, আজকে মৌলানা ভাসানীর জন্মদিন উপলক্ষে বক্তৃতা কেন্দ্র এবং কেন্দ্রের যে পরিচালক জনাব শাহজাহান আবদালী যে অনুষ্ঠানের আয়োজন করেছে, মৌলানা ভাসানী নেতা হিসেবে কিরকম জীবনযাপন করতেন এবং এদেশের মুক্তি সংগ্রামে প্রথমে হচ্ছে ইংরেজদের যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা, সেখান থেকে বেরিয়ে আসার সংগ্রাম, সেই সংগ্রামেই তার জীবন শুরু। ইংরেজদের যাওয়ার পরে যখন ভারত বিভাগ হয় এবং সেই বিভাগেই আমরা পূর্ব পাকিস্তান হই এবং পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের পুঁজিপতিদের যে আচরণ, যে শোষণ, তার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন এবং সর্বশেষে মুক্তির সংগ্রাম, যেটা 1971 সালের মুক্তি সংগ্রাম, সেখানেও তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা আপনারা শুনেছেন। সুতরাং আমি সেই কথাগুলো বলবো না, কারণ আপনারা শুনেছেন। মৌলানা ভাসানীর মতো একজন নেতা, তিনি সব সময় যে মানুষের মঙ্গলের কামনা করেছেন, সেই মঙ্গল কামনাটা যেন রাজনীতিবিদদের মধ্যে চিরদিন জাগরুক থাকে, সেটার কথা, সেজন্যই তার কাহিনী, তার কথা, তার জীবন আমাদের চর্চা করা উচিত, অনুশীলন করা উচিত। আমার সৌভাগ্য হয়েছে মৌলানা ভাসানীর সঙ্গে দেখা করতে। আমি বাংলা বিভাগের শিক্ষক, 1973 মনে হয় যুদ্ধ, তাকে নজরবন্দি করে রাখা হয় সন্তোষে। তখন আমি আর বাংলা বিভাগের আমাদের অনুযোগ প্রদীপ ডক্টর সাইদুর রহমান, আমরা তখন তাকে দেখার জন্য সন্তোষে তার বাড়িতে গিয়েছিলাম। তো যখন তিনি শুনলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন তরুণ শিক্ষক এসেছেন, তিনি আমাদেরকে পুলিশ ছিল, মানে তখন যেহেতু নজরবন্দি করে রাখা হয়, সুতরাং তিনি আমাদেরকে ডেকে বসালেন এবং বললেন, তোমরা বসো, তোমরা কিন্তু এখন যেতে পারবে না, তোমরা আমার সাথে খেয়ে তারপরে যাবে, আমার একটু কাজ আছে, তোমরা বসো। আর ঘর কিরকম, যেটা আপনারা শুনেছেন যে খড়ের ঘর, মানে সনের কুড়িঘর, সেই কুড়িঘর, সেখানে তিনি আমাদেরকে বসিয়ে, যখন বসা অবস্থায় আমরা দেখতে পাই কি তার সামনে একটা পুষ্করণীর মতো ছিল, তাতে বিরাট দীর্ঘ লাইন, কিসের নারী পুরুষেরা লাইন ধরে হুজুরের কাছে আসছেন তার দোয়া নেওয়ার জন্য। এবং প্রত্যেকের হাতে, কারো হাতে লাউ, কারো হাতে খাবার দাবার, কারো হাতে পানি, এইরকম। অর্থাৎ এই মানুষগুলো গ্রামের একেবারে দরিদ্র পরিবারের মানুষ, কিন্তু তারা তাদের অন্তরের সমস্ত শ্রদ্ধা, তাদের সুখ দুঃখ সবটা নিয়েই
মৌলানা ভাসানীর কাছে এসেছে এবং তিনি এক এক করে প্রত্যেকেরই কারো এক একজনকে এক এক উপদেশ যে যা চেয়েছে সেটা তিনি গ্রহণ করেছেন এবং এভাবে যখন তার সঙ্গে তার সমস্ত কাজ শেষ হয় তারপর তিনি আমাদের সঙ্গে আসেন, এসে আমরা তার সাথে খেতে বসি নিচে। তখন তিনি বললেন, তখন সন্তোষ আর যে শিক্ষা প্রতিষ্ঠান তার কথা বললেন যে আমাকে বললেন যে এখানে আপনি চলে আসুন এবং আমার সাথে খাওয়া দাওয়া করবেন 2 বেলা, আর 30 টাকা করে বেতন দেওয়া হবে। আমি বললাম, হুজুর আমি তো এটা পারবো না, কারণ আমার পরিবার আছে, এই টাকা দিয়ে তো আমি পারবো না, আপনার আর কোনো নির্দেশনা আছে কিনা? আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি আমাকে আমাদের পাঠ্যপুস্তক নেই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে পাঠ্যপুস্তকগুলো আছে সেগুলি যত উপযুক্ত না, আপনি আমাদের পাঠ্যপুস্তক লিখে দেবেন। আমি বললাম, হুজুর এটা চেষ্টা করতে পারি। তো সেই চেষ্টা, সেটা আমার মনের মধ্যে ছিল যে একজন রাজনৈতিক নেতা, যিনি বলতে গেলে আমাদের এখানে মাদ্রাসা শিক্ষার যে ধারা, সেই ধারাতেই তিনি বড় হয়েছেন, অথচ তিনি বুঝতে পারছেন যে আমাদের পাঠ্যপুস্তক নেই, এই বিশেষ করে স্কুলে। আমার কাছে জিনিসটা খুব আশ্চর্য লাগছে, একজন রাজনীতিবিদ কীভাবে তিনি বুঝতে পারলেন যে শিশুদের পাঠ্যপুস্তক নেই। পাঠ্যপুস্তক তো বহুদিন পরে, প্রায় তুমি আর আমার এখন মনে নেই, আমরা এই আমাদের যে টেক্সট বুক বোর্ড আছে, শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, সেখানে কাজ করার সুযোগ পেই। সেই সুযোগেই আমি দেখতে পেলাম মৌলানা ভাসানী যে কথা বলেছেন আমাদের পাঠ্যপুস্তক নেই, এর মানে হচ্ছে যে আমাদের পাঠ্যপুস্তক আছে, কিন্তু তাতে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলি শিশুদের বয়স এবং মানসিকতার উপযুক্ত না, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। তো আমরা এই শিক্ষা বোর্ডে এটা নিয়ে কাজ করি। প্রথমেই অন্য কথাগুলো আর মনে নেই, একটা মনে আছে যে তখন আমাদের যে শিশুদের বইগুলো, প্রাথমিক বইগুলোর নাম ছিল আমার বই, শুধু আমার বই। তো তখন আমরা দেখলাম আমার বই বললে বোঝা যায় না আমার কোন বই। আমাদের পরামর্শ ছিল তাহলে আমার বাংলা বই, আমার ইংরেজি বই, আমার অঙ্কের বই, এইভাবে নামটা থাকবে। সেই যে নাম হয়েছে সম্ভবত এখনো সেই নামটি আছে। তো আসলে আমার ওই পাঠ্যপুস্তক সঙ্গে জড়িত হওয়ার পেছনে মৌলানার যে মানে উপলব্ধি, আমার এখনো মনে হয় যে এইটা আমি করার যে সুযোগ পেয়েছি, সেটা মৌলানা যদি আমাকে এই কথাটা সচেতন করে না দিতেন যে আমাদের পাঠ্যপুস্তক নেই, আরও অনেক কিছু ছোটোখাটো পরিবর্তন এগুলি আছে, সেটা বিস্তারিত বলার দরকার। এটা হলো মৌলানার সাথে সেদিন আমরা এগুলি করে চলে আসছি, আমি চলে আসছি, সাইদুর রহমান সাহেব চলে আসছি। তো উনি অনেক কথা অনেক কথা বলবেন। তারপরে এতে গেল। এখন আমি যে বিশ্ববিদ্যালয়ে কাজ করি সেটা হচ্ছে গণবিশ্ববিদ্যালয়। গণবিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি বিশ্ববিদ্যালয় যেটা জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন। ওই একটিমাত্র বিশ্ববিদ্যালয় যার নাম হচ্ছে গণবিশ্ববিদ্যালয়, বাংলা নাম, আর বাকি সব নাম হচ্ছে এই
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, তারপরে জাফরি। ইউরোপিয়ান ইউনিভার্সিটি, মানে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি নেই, একমাত্র গণবিশ্ববিদ্যালয়টা হচ্ছে বাংলা নামের একটা বিশ্ববিদ্যালয়। আমরা এই কাজগুলো যে করি, যদি মৌলানা থাকতেন তাহলে প্রতি পদে পদে ধরতেন, আমরা ভাষার জন্য সংগ্রাম করলাম, আর তোমরা এখন ইংরেজিতে নাম দিচ্ছ, ব্যাপারটা কি, এই কথা প্রশ্ন করতেন। কিন্তু আমরা এখন সেই প্রশ্ন করি না। আমি আর সেদিকে যাব না। আমি এখন বলবো, আমি এখন একটা সংকটে আছি। এই সংকটটা হচ্ছে আমার সংকট না, আমার যে গণবিশ্ববিদ্যালয়ের একটা গেট আছে, সেটার নাম হচ্ছে জ্ঞানের প্রবেশদ্বার, এবং সেই প্রবেশদ্বারের পাশে দুটো ভাস্কর্য আপনারা বোঝেন তো, মূর্তি না, মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য বুঝি না বলেই আমরা ভাস্কর্যকে মূর্তি বলি, মূর্তিকে ভাস্কর্য বলি। এটা হলো ভাস্কর্য। কার ভাস্কর্য? দুই নেতার ভাস্কর্য। একজন নেতা হচ্ছেন মৌলানা ভাসানী, আরেকজন হলেন শেখ মুজিবুর রহমান। এই দুই নেতা এই ভাস্কর্য জাফরুল্লাহ চৌধুরী করেছিলেন আজকে থেকে অন্তত 5 বছর 7 বছর আগে, মারা যাওয়ার আগে। কিন্তু সেটা আমরা এখনো পর্যন্ত উদ্বোধন করতে পারছি না। প্রথম প্রতিবাদ হচ্ছে যে সেটা হচ্ছে ওই যে অজ্ঞতাজাত, যে মূর্তি করা যাবে না, এই মনোভাব আছে একজনের। আমরা বলি এটা মূর্তি না, এটা তো ভাস্কর্য। লোক এসে দেখবে যে মৌলানা ভাসানী কি ছিলেন, তারে পূজাও করবে না, ফুলও দেবে না, কিছু না, কিন্তু দেখবে, তার পাশে দাঁড়িয়ে ছবি তুলবে, হ্যাঁ, এবং সেখানে দুইজনের তো আছে। কিন্তু তো এই কারণে এখন সেটা ঘেরা দেওয়া, যাতে করে বাইরে থেকে দেখা না যায়। দেখলে আবার খেয়ানা এসে মৌলানা ভাসানীর মাথার মধ্যে ইট ফাটছে। তো সেই জন্য এখনো পর্যন্ত আমরা এই ভাস্কর্য দুটো মানে উদ্বোধন করতে পারিনি। এটা হচ্ছে এখন আমাদের আমরা এখনো সংগ্রাম করছি, যে আশা করি এরা বুঝতে পারবে যে আমরা মূর্তি পূজা করি না, আমরা ভাস্কর্য করছি। কারণ আমরা সৌভাগ্য হয়েছে আমাদের, আমরা মৌলানাকে সচক্ষে দেখেছি। কিন্তু আজকের যারা তরুণ সমাজ, তারা হয়তো পড়বে, কিন্তু তারা তো ওই ভাস্কর্যটা দেখলে বুঝতে পারবে এই মানুষটা এরকম ছিলেন। এই যে ঐতিহাসিক স্মৃতি রক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। তো সেইটার উপলব্ধি যখন জাতির হবে, তখন হয়তো আমাদের বলবে যে হ্যাঁ, এটা করেন আপনারা। কিন্তু এখনো সেই অবস্থা আসেনি বলে আমরা এখনো কিন্তু উদ্বোধন করতে পারছি না। তো আমি এই দুঃখের কথাটা বলে আমার বক্তব্য শেষ করছি। এবং আজকে এই শাহজাহান আবদালী, তিনি সবসময় তোর ডাক শুনে কেউ যদি না আসে তো একলা চলবে, সেই ধরনের মানুষ। এবং তিনি যে আজকে আপনাদের দেখছেন, আপনারা এসেছেন, আমি মনে করি অন্তত একটি জায়গায় তো মৌলানা ভাসানীর কথা আলোচনা হচ্ছে, আমরা নিজেরা আলোচনা করছি। আমি হয়তো এই কথাগুলো বলতাম না আজকে যদি আপনারা না আসতেন, যদি আমাকে এখানে টাকা না হতো। এটা আমি বললাম, ভবিষ্যতে হয়তো এটা আরও প্রসারিত হবে, আরও মানুষের মনোভঙ্গি পরিবর্তন হবে। মৌলানা ভাসানী যদিও মৌলানা তার নাম, কিন্তু তিনি অত্যন্ত আধুনিক মানুষ ছিলেন বলেই তিনি সমাজতন্ত্র চেয়েছেন, এবং সমাজতন্ত্র কিরকম? ইসলামিক সমাজতন্ত্র। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে ইসলামের যে ন্যায়ভিত্তিক সমাজ, সেই ভিত্তিতেই সমাজ গঠিত হবে। তো সেই জন্য অনেকেই মনে করে যে যারা কট্টর মার্ক্সবাদী, তারা মনে করে যে মৌলানা তো মার্ক্সবাদী না, তিনি ইসলামিক। আবার যারা ইসলামিক, তারা মনে করে যে তিনি তো এই কমিউনিস্টদের কথা বলে। এই বাংলাদেশে কমিউনিস্টদের সম্পর্কে একটা ভুল ধারণা আছে, সবই মানে এরা নিরীশ্বর, এরা
আল্লাহ খোদা কিছু বিশ্বাস করে না। এখন নাস্তিকের ধর্ম বলে একটি লেখা আছে, সেটা হচ্ছে কাজী মুতাহার হোসেন। কাজী মানে তো বুঝেন যারা, তিনি একটি বই লিখেছেন নাস্তিকের ধর্ম কি। কারণ আল্লাহ তো নাস্তিককেও তৈরি করেছে। আল্লাহ যদি নাস্তিককে তৈরি করে তার খাবার দেয়, তাহলে আপনি কে তার কতল করার? এই ধারণাটা কিন্তু ছিল আমাদের এই যে মুক্তবুদ্ধির আন্দোলন যারা করেছে, শিক্ষা আন্দোলন, তাদের মধ্যে ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা চাপা পড়ে। আমার মনে হয় যে মৌলানা ভাসানীর কথা বলতে গিয়ে বলতে হবে যে মৌলানা ভাসানীর জীবন দর্শনটা কী ছিল। মানুষ তার কাছে সবচেয়ে বড়, সে হিন্দু কি মুসলমান সেটা বড় কথা নয়। নজরুলই কিন্তু সেই কথাই বলেছেন। হ্যাঁ, নজরুলও কিন্তু একই কথা বলেছেন, হিন্দুরা মুসলিম কে জিজ্ঞাসা করি, আমার মায়ের সন্তান ডুবছে আজকে, এই কথা বলছে। সুতরাং যে মানুষ হলো বলা হয় সৃষ্টির শ্রেষ্ঠ জীবের কথা বলা হয়, কিন্তু এখন কিন্তু আমাদের সন্দেহ হয় সৃষ্টির শ্রেষ্ঠ জীব কি না। কেন? আজকেই দেখতে পেয়েছেন যে কিছুক্ষণ আগেই একটা হত্যাকাণ্ড, মানে প্রায় আক্রমণ হয়েছে, এবং সেটা তো অনুচিত ঘটনা। একজন রাজনৈতিক প্রার্থী, তাকে কেন আপনি আক্রমণ করবেন? আরও বহু রকমের হত্যাকাণ্ড দেশে হচ্ছে, শিশু হত্যা হচ্ছে, নারীদের উপর অত্যাচার হচ্ছে। তো এই সময়ে মৌলানা ভাসানীর মতো একজন মানুষ দরকার ছিল, যিনি নিরাবেগভাবে এই কথাগুলো বলতে পারতেন এবং সাধারণ মানুষের চেতনাকে নাড়া দিতে পারতেন। তো আমি আশা করি আপনাদের এই যে প্রয়াস আজকে, এটা সার্থক হবে এবং ভবিষ্যতে হয়তো আরও অনেক মানুষ মৌলানা ভাসানীর জীবন নিয়ে আলোচনা করবেন। আপনারা জানেন মৌলানা ভাসানীর জীবন লিখেছেন এই মোর্শেদ আবুল মকসুদ। অসাধারণ একটি কাজ করেছেন। বাংলা একাডেমিতে একসময় সিদ্ধান্ত হয়েছিল যে কয়েকজন মানুষের জীবনী লিখবে, যেমন শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মৌলানা ভাসানী, শের বাংলা। কারো জীবনী লেখা সম্ভব হয় নাই, শুধু মৌলানা ভাসানীর জীবনী হয়েছে। আবুল মকসুদ সেটি লিখেছেন, বাংলা একাডেমি সেটা প্রকাশ করেছে। অন্যদের গুলো করা সম্ভব হয়নি। তার কারণ যেহেতু এখানে রাজনীতিটা এত অনুদার হয়ে পড়েছে, যার ফলে একটা মানুষের সংগ্রামী জীবনকে ধরে রাখার যে প্রয়াস, সেটা না দেখে, বিচার না করেই তাকে সহজভাবে কতগুলি সাধারণভাবে বিচার করা। একটা মানুষকে যদি ঐতিহাসিক পথে আমরা স্থাপন করি,